আমি স্লাইড শেয়ার করেছি, তোমরা দেখতে পাচ্ছ তো? হুম হুম হ্যাঁ ম্যাম, দেখতে পাচ্ছি। হ্যাঁ ম্যাডাম, দেখা যাচ্ছে। হুম। ইয়েস ম্যাম। ঠিক আছে, তো আমি যে তোমাদের সাবজেক্টটা নেব সেটার নাম হলো ল। ঠিক আছে, তো তোমাদের সিলেবাস এর ফার্স্ট পোর্শন আছে। আমি সিলেবাসটা একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো এটা তোমাদের সিলেবাস, ফার্মাসি ল অ্যান্ড এথিক্স। ঠিক আছে, তো তোমাদের ফার্স্ট চ্যাপ্টার হলো জেনারেল প্রিন্সিপাল অফ ল, হিস্ট্রি অ্যান্ড ভেরিয়াস অ্যাক্টস রিলেটেড টু ড্রাগ অ্যান্ড ফার্মাসি প্রফেশন। মানে আমাদের যে ল এর জেনারেল প্রিন্সিপাল আছে সেটা আমরা পড়বো আজকে। আর হিস্ট্রি অ্যান্ড ভেরিয়াস অ্যাক্ট রিলেটেড টু ড্রাগ অ্যান্ড ফার্মাসি প্রফেশন, মানে আমাদের যে ড্রাগ আর ফার্মাসি প্রফেশন রিলেটেড যতগুলো অ্যাক্ট চালু হয়েছে, সেই অ্যাক্টগুলো কবে চালু হয়েছে সেগুলো আমরা জানবো। আর এই সব অ্যাক্ট তোমরা এক এক করে জানবে। আমি আজকে জাস্ট কবে কোন অ্যাক্ট চালু হয়েছিল সেটা বলে দেবো। আর তোমাদের সিলেবাসটাই সব, এই সিলেবাসটা হলো সব রুলস অ্যান্ড অ্যাক্ট নিয়েই। ঠিক আছে, তো দেখে নাও এক একটা চ্যাপ্টারে এক একটা অ্যাক্ট আছে। তোমাদের টোটাল 21টা চ্যাপ্টার আছে। ঠিক আছে, ঠিক আছে ম্যাম। ওকে ম্যাম। সিলেবাসটা একটু গ্রুপে দিয়ে দিলে খুব ভালো হতো। হ্যালো। ঠিক আছে, আমি সিলেবাসটা আপনাদের গ্রুপে পাঠিয়ে দেবো। ওকে ম্যাম। এটা তো আমরা ফার্স্টে জানবো ডেফিনেশন অফ ল। ল এর ডেফিনেশন কি? ল ইজ ডিফাইন অ্যাজ এ সেট অফ নর্মস। নর্মস মানে কি? রুলস গুলোকে আমরা বেসিক্যালি নর্মস বলি। দ্যাট রেগুলেট দ্য বিহেভিয়ার অফ ইন্ডিভিজুয়ালস অ্যান্ড দ্য সোসাইটি অ্যাজ এ হোল। মানে এমন কতগুলো রুলস যেগুলো কোনো একটা পার্টিকুলার ইন্ডিভিজুয়ালের বিহেভিয়ারটাকে রেগুলেট করবে। যেহেতু এক একটা ইন্ডিভিজুয়াল নিয়েই আমাদের সোসাইটিটা তৈরি, তো একটা যে কোনো পার্টিকুলার ইন্ডিভিজুয়ালকে যদি রুলস রুলস দিয়ে কোনো একটা পার্টিকুলার ইন্ডিভিজুয়ালকে যদি রেগুলেট করা যায়, তো আমাদের সোসাইটিটাও সেভাবে রেগুলেট হবে।
তো তাই বলেছে মানে ল এর মানে হলো এমন কতগুলো রুলস যেগুলো মানুষদের পরিচালিত করে, মানে মানুষদের কোনো অনৈতিক কাজ যাতে না করে সেগুলো থেকে বিরত রাখে, আর সেভাবে পুরো সোসাইটিটাকে যাতে সোসাইটিটা ঠিকভাবে চলতে পারে সেটাই হলো গিয়ে ল। তো যখন আমাদের ডেফিনিশন লিখতে বলবে তখন আমরা লিখবো ল ইজ ডিফাইন অ্যাজ এ সেট অফ নর্মস, মানে এমন কতগুলো রুলস দ্যাট রেগুলেট দ্য বিহেভিয়ার অফ ইন্ডিভিজুয়াল, মানে একটা মানুষের বিহেভিয়ারটাকে ব্যবহারটাকে রেগুলেট করে, অ্যান্ড দ্য সোসাইটি, এক একটা মানুষের বিহেভিয়ার রেগুলেট করলে কি হবে পুরো সোসাইটিটারও বিহেভিয়ার রেগুলেটেড থাকবে। তো তাই বলেছে, অ্যান্ড দ্য সোসাইটি অ্যাজ এ হোল। তো আমাদের নেক্সট পোর্শন হলো জেনারেল প্রিন্সিপাল অফ ল। তো আমাদের জেনারেল প্রিন্সিপাল ল, আমাদের এটা একটা কোশ্চেন হিসাবে আসতে পারে যে হোয়াট ইজ দ্য জেনারেল প্রিন্সিপাল অফ ল, ঠিক আছে। তখন আমাদের এই বোল্ডে যে পয়েন্টগুলো করা আছে দেখো, একটা হলো প্রিন্সিপাল অফ ডেমোক্রেসি, নেক্সট স্লাইডে আছে প্রিন্সিপাল অফ কনস্টিটিউশনালিজম, নেক্সট আছে প্রিন্সিপাল অফ জাস্টিস, প্রিন্সিপাল অফ লিবার্টি, তারপর আছে প্রিন্সিপাল অফ ইকুয়ালিটি, লাস্ট আছে প্রিন্সিপাল অফ ফ্র্যাটার্নিটি। এগুলো হলো আমাদের ল এর প্রিন্সিপাল। তো আমাদের কোশ্চেন আসতে পারে হোয়াট ইজ দ্য রাইট ডাউন অ্যাবাউট দ্য জেনারেল প্রিন্সিপাল অফ ল। তো তখন আমরা এই পয়েন্ট লিখবো আর পয়েন্টের আন্ডারে 1-2 লাইন করে লিখে দিলে হয়ে যাবে। বেসিক্যালি এটা 5 নম্বরেরই কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, আর একটা জিনিস আছে, যদি তোমাদের কোশ্চেন আসলো জেনারেল প্রিন্সিপাল অফ ল, তো তাহলে তোমরা ল এর ডেফিনেশনটাও 1 লাইন লিখে দেবে, তারপরে এই পয়েন্টগুলো লিখে দেবে, হয়ে যাবে। ঠিক আছে। তো ফার্স্ট জেনারেল প্রিন্সিপাল হলো প্রিন্সিপাল অফ ডেমোক্রেসি। তো ডেমোক্রেসি ওয়ার্ডটা কোথা থেকে এসেছে? ডেমোক্রেসি ওয়ার্ডটা আসছে ডেমোস থেকে, যার মিনিং হলো পিপল। পিপল মানে মানুষ। আব্রাহাম লিঙ্কন বলেছেন ডেমোক্রেটিক ফর্ম অফ গভর্নমেন্ট, মানে দেখো আমরা আমাদের যে গভর্নমেন্ট আছে, গভর্নমেন্টই মেইন হচ্ছে রুলস গুলো প্রডিউস করে। গভর্নমেন্ট হচ্ছে গিয়ে রুলস এর দেখাশোনা করার দায়িত্ব গভর্নমেন্টের কাছে থাকে। তো গভর্নমেন্টটা কারা? মানুষই হলো গভর্নমেন্ট। আর গভর্নমেন্ট যে রুলস গুলো প্রডিউস করেছে সেটা কাদের জন্য করেছে? মানুষদের জন্য করেছে এবং মানুষের জন্যই করেছে। তো ফার্স্ট বেসিক প্রিন্সিপাল অফ ল আমরা বলতে পারি সেটা হলো ডেমোক্রেসি, যে একমাত্র মানুষের জন্যই ল তৈরি করা হয়েছে যাতে মানুষের ভালো হয়। ঠিক আছে। তো ফার্স্টে তোমরা লিখে দেবে ডেমোস, প্রিন্সিপাল অফ ডেমোক্রেসিতে ডেমোস মানে হচ্ছে গিয়ে মানুষ, ডেমোস মিন্স পিপল, অ্যান্ড ডেমোক্রেটিক ফর্ম অফ গভর্নমেন্ট অ্যাজ, আমাদের যে গভর্নমেন্ট সেটা হলো মানুষ। মাইক গুলো একটু তোমাদের অফ রাখো তাহলে শুনতে সুবিধা হবে। আসমাউল হোসেন, মাইকটা একটু বন্ধ করবেন। তো আমাদের যে গভর্নমেন্ট সেটা মানুষের দ্বারাই তৈরি এবং সেটা বানানো হয়েছে মানুষের সুবিধার্থে। ঠিক আছে। ডেমোক্রেসি, প্রিন্সিপাল অফ ডেমোক্রেসি মানে এটাই যে মানুষের জন্যই মানুষ, গভর্নমেন্ট তাকে তৈরি করেছে এবং রুলস গুলো মানুষদের জন্যই রেগুলেট আনা হয়েছে। নেক্সট হলো প্রিন্সিপাল অফ কনস্টিটিউশনালিজম। কনস্টিটিউশনালিজম মানে যে, ম্যাম হ্যাঁ বলছি হ্যাঁ হ্যাঁ আগের বলুন। পয়েন্ট, আগের পয়েন্টটা মানে আমি একটু লিখছি তো, একটু যদি দেখাতেন। হ্যাঁ, আমি স্লাইডটা গ্রুপে পাঠিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে ম্যাম। তো নেক্সট পয়েন্ট হলো প্রিন্সিপাল অফ কনস্টিটিউশনালিজম। কনস্টিটিউশনালিজম মানে যে আমাদের যে কনস্টিটিউশনে যেসব রুলস আছে সেগুলো শুধুমাত্র মানুষের বার্ডেন না, সেটাকে করা হয়েছে জন্যই মানুষের এখানে কনস্ট্রেন্ট করতে হবে গভর্নমেন্টের যে পাওয়ার সেটাকে কনস্ট্রেন্ট করেই কনস্টিটিউশনটা তৈরি হয়, যাতে হচ্ছে গিয়ে মানুষের সুবিধা হয়। ঠিক আছে। কনস্টিটিউশনালিজম বলতে গেলে যে আমাদের কনস্টিটিউশনে যেসব ল আছে সেখানে গভর্নমেন্টের পাওয়ারটাকে রেস্ট্রিক্ট করে মানুষের জন্য সেই ল গুলো প্রচলন করা হয়েছে।
নেক্সট হলো প্রিন্সিপাল অফ জাস্টিস। জাস্টিস মানে বিচার পাওয়া, সেটা সবাই জানো। তো জাস্টিসকে বেসিক্যালি দুটো ভাগে ভাগ করা হয়। ফার্স্ট হচ্ছে কারেক্টিভ জাস্টিস, লাস্টেরটা হলো ডিস্ট্রিবিউটিভ। ফার্স্টেরটা হলো কারেক্টিভ জাস্টিস and the next one is distributive justice. কারেক্টিভ জাস্টিস কি, ধরো দুটো পার্টির মধ্যে কোনো ঝগড়া বা বিবাদ হলো, তো কারেক্টিভ জাস্টিস কি করবে, দুটো পার্টি যাতে সমান জাস্টিস পায়, সমান বিচার পায়, সেটা আমাদের দেখতে হবে। কারেক্টিভ জাস্টিসের মধ্যে মানে উম অনেক অ্যামাউন্টের পিপল যখন কোনো ইনসিডেন্সের সাথে যুক্ত থাকবে, সেটা কারেক্টিভ জাস্টিসের মধ্যে আসবে না। যখন কম সংখ্যক মানুষ কোনো একটা ইনসিডেন্স বা কোনো একটা দোষের সাথে যুক্ত থাকবে বা কোনো একটা বাজে কোনো ঘটনা হলো সেটার সাথে যুক্ত থাকবে, সেটা আসবে কারেক্টিভ জাস্টিসের আন্ডারে। কারেক্টিভ জাস্টিসের ক্ষেত্রে কি হবে, যারা মানে ভুক্তভোগী, মানে যাদের সাথে অন্যায়টা হয়েছে, তারা যাতে আসল বিচারটা পায়, সেটা দেখা হবে কারেক্টিভ জাস্টিসের আন্ডারে। নেক্সট হলো ডিস্ট্রিবিউটিভ জাস্টিস। ডিস্ট্রিবিউটিভ জাস্টিস কি, যখন অনেক অ্যামাউন্ট মানুষের সাথে কোনো কিছু হলো, অনেক অ্যামাউন্ট অফ পিপলের সাথে কোনো কিছু খারাপ হলো, তখন কি হবে, যে কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে তার সেই অ্যামাউন্ট অফ মানুষদের জাস্টিস দিতে হবে, সেটা হলো ডিস্ট্রিবিউটিভ জাস্টিস। মানে সোজা কথায় কারেক্টিভ জাস্টিস যখন কম অ্যামাউন্ট অফ যখন কম মানুষ কোনো একটা ইনসিডেন্সের সাথে যুক্ত থাকবে, সেটা আসবে কারেক্টিভ জাস্টিসের আন্ডারে। আর যখন অনেকগুলো মানুষ যুক্ত থাকবে কোনো একটা ঘটনার সাথে, তখন সেটা আসবে ডিস্ট্রিবিউটিভ আন্ডারে। তারপরে প্রিন্সিপাল হলো প্রিন্সিপাল অফ লিবার্টি। এই কথার অর্থ হলো স্বাধীনতা, ফ্রিডম। দ্য অ্যাবিলিটি টু থিঙ্ক অ্যান্ড অ্যাক্ট অ্যাজ ওয়ান উইশ। তো আমরা সবাই জানি যে একটা বয়সের পর আমরা যে যা নিজেদের মতন থাকতে পারি, নিজেদের যা খুশি সেটা করতে পারি, সেটাই হলো লিবার্টি। দ্য অ্যাবিলিটি থিঙ্ক অ্যান্ড অ্যাক্ট উইশ মানে আমাদের কাছে সেই ক্ষমতাটা আছে যে আমরা যেটা ভাববো আমরা সেটা করতে পারবো, মানে সেটা করার অধিকার আমাদের কাছে আছে, সেটাই হলো প্রিন্সিপাল অফ লিবার্টি। তারপর হলো প্রিন্সিপাল অফ ইকুয়ালিটি। ইকুয়ালিটি মানে যে আমরা আমাদের সবাইকে মানে ল এর আন্ডারে আর সবাইকে সমান চোখে দেখা হবে। ইকুয়ালিটি মানে কি, সমতা বজায় রাখা সবার মধ্যে। তো ল এর আন্ডারে সবার মধ্যে সমতা বজায় রাখতে হবে। তো এখানে কি বলেছে, এটা একটা প্রিন্সিপালের উপর বেস করে তৈরি হয়েছে। লাইক শুড বি ট্রিটেড এ লাইক অ্যান্ড আনলাইক ট্রিটেড ডিফারেন্টলি। মানে যারা একরকম তাদের একভাবে মানে দেখা হবে, যারা অন্যরকম তাদের অন্যভাবে দেখা হবে, ঠিক আছে? অফ ফ্র্যাটার্নিটি, এটার অর্থ ব্রাদারহুড। তো কি হয়, ফ্র্যাটার্নিটির আন্ডারে কোন সব কেস পয়েন্ট, ইকুয়ালিটি, যে সবাইকে দেখা হবে। তো দেখো আমাদের যে রাজ্য আছে সেখানে অনেক কমিউনিটি আছে। তো অনেক এক একটা কমিউনিটির এক এক রকমের বিশ্বাস থাকে, ঠিক আছে? তো সেই কমিউনিটি ওয়াইজ কোনো কোনো জিনিস প্রচলিত আছে, কোনো কোনো জিনিস একটা কমিউনিটিতে অ্যালাউ আছে, আবার সেম কমিউনিটিতে অ্যালাউ নেই। ওটার উপর বেস করেও ল তৈরি করা হয় যে ধরো কোনো একটা স্পেসিফিক কমিউনিটির মানুষ একটা জিনিস করছে, তাদের জন্য সেটা অ্যালাউ, তাদের কোনো শাস্তি হবে না। বাট অন্য একটা কমিউনিটির মানুষ যদি সেম কাজ করে, তাদের সেটা অ্যালাউ নেই, তাহলে সেটার জন্য শাস্তি হবে। এখানে তো ইকুয়ালিটি মেনটেন হচ্ছে না, কিন্তু এসব কেসই আসবে ফ্র্যাটার্নিটির আন্ডারে। যেরকম ধরে নাও একটা স্টেট ওয়াইজ একটা স্টেটের মানুষ একটা যে কোনো রিচুয়াল সেটা ফলো করে, বাট অন্য স্টেটের মানুষদের কাছে সেটা হয়তো একসেপ্টেবল না, তাদের কাছে মনে হতে পারে এটা ভায়োলেন্স, ঠিক আছে? তো এর জন্য ওইসব স্টেটের মানুষের জন্য, যেহেতু ওদের হয় এটা ইমোশন জড়িয়ে আছে বা ওদের কোনো রিলিজিয়াস কোনো ব্যাপার জড়িয়ে আছে, তাদের জন্য ওটা অ্যালাউ, বাট সেম থিংস, বাট একই জিনিস অন্য স্টেটের মানুষদের জন্য অ্যালাউ থাকবে না, ঠিক আছে? সেটা হলো প্রিন্সিপাল অফ ফ্র্যাটার্নিটি। তো এই পয়েন্টগুলোর মধ্যে কারোর কোথাও ডাউট আছে তাহলে জিজ্ঞেস করো। ম্যাম ব্রাদারহুড মানে কি? ব্রাদারহুড মানে দেখো একটা কমিউনিটি
মধ্যে যারা থাকবে তারা তো তাদেরকে একসাথে আর কি মানে কোনো একটা রিলিজিয়াসলি কানেক্টেড বা কোনো একটা স্টেটের মানুষ একসাথে যাদেরকে বোঝানো হচ্ছে সেই জিনিসটাকে বোঝানোর জন্য ব্রাদারহুড ওয়ার্ডটা ইউজ করা হচ্ছে। মানে ধরো কোনো একটা স্পেসিফিক কমিউনিটিকে বোঝাতে চাই, তো ওরা তো একে অপরকে মানে কি বলবো, ওটার এক্সাক্ট কোনো মিনিং হয় না, বাট স্পেসিফিক কোনো গোষ্ঠীর মানুষকে বোঝাতে গেলে ওই ব্রাদারহুড ওয়ার্ডটা ইউজ করা হচ্ছে। বুঝতে পারছো? ওকে। হ্যাঁ ম্যাম, হ্যাঁ। ম্যাম ইকুয়ালিটিতে যে একটা ওয়ার্ড আছে, যে আর্টিকেল হ্যাঁ। নাম্বার 14, তো আর্টিকেল নাম্বার 14 এ কি বলা আছে ম্যাম? It is embodied in Article number 14 in our Constitution, which provide for equality before law and equal protection of the law. মানে আমাদের ইকুয়ালিটি নিয়ে যে ল আছে সেটা যাতে প্রোটেকশন ঠিকভাবে হয় সেটাই লেখা আছে আর্টিকেল নাম্বার 14 এ। ঠিক আছে? কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করুন। তো আর কোনো ডাউট নেই আশা করি সবার। ম্যাম আপনি তো স্লাইডটা একটু গ্রুপে দিয়ে দিলে, পড়ে নিলে, তারপরে পড়ার পরে যদি কিছু হয় তো নেক্সট ক্লাসে ম্যাম জিজ্ঞাসা করে নেবো হ্যাঁ তাহলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যালো ঠিক আছে। স্লাইডটা হ্যালো আমি ম্যাম, হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ বলছি বলুন। হ্যালো ম্যাম, আমি একটু দেরিতে হ্যাঁ। জয়েন হয়েছি। প্রথমকার একটু হুম পয়েন্টগুলো একটু একটু রিমাইন্ড করে দেন তো একটু ভালো হয়, হুম। শর্টে তো বললেও হবে। হ্যাঁ, প্রথমেই হুম, আছে ডেফিনেশন। ঠিক আছে? তো ল ঠিক আছে, জিনিসটা কি আছে, ঠিক আছে। ডিফাইন সেট অফ নর্মস রুল দ্যাট রেগুলেট দ্য ইন্ডিভিজুয়াল, মানে একটা পার্টিকুলার মানুষের বিহেভিয়ারটাকে রেগুলেট করে। ঠিক আছে? আর কি, প্রত্যেকটা মানুষকে নিয়ে আমাদের সোসাইটি, যদি প্রত্যেকটা মানুষের বিহেভিয়ার ল দ্বারা পরিচালিত হয় তাহলে আমাদের এটাও ল দ্বারা পরিচালিত। ঠিক আছে? তো এটাই বলেছে হ্যাঁ, ল ইজ এ সেট অফ that regulate the behavior of individuals and the society as a whole. যদি কোনো হ্যাঁ, রুলস এন্ড রেগুলেশন সাউন্ড আসছে না কেন? তাও, সোসাইটি অ্যাজ এ হোল। নেক্সট হলো জেনারেল প্রিন্সিপাল অফ ল। তো মানে ল কোন কোন জিনিসগুলোর ওপর বেস করে বানানো হবে সেগুলোই হলো জেনারেল প্রিন্সিপাল, যেগুলো সেগুলোই হলো মানে সেগুলোর উপর ভিত্তি করে আমাদের লটাকে বানানো হচ্ছে, ওগুলোই আসে জেনারেল প্রিন্সিপালের আন্ডারে। ফার্স্ট জেনারেল প্রিন্সিপাল হলো প্রিন্সিপাল অফ ডেমোক্রেসি। ডেমোক্রেসি ওয়ার্ডটা কোথা থেকে এসেছে? ডেমোস থেকে এসেছে। ডেমোস শব্দটার অর্থ হলো পিপল, মানে মানুষ। তো লিঙ্কন বলেছেন ডেমোক্রেটিক ফর্ম অফ গভর্নমেন্ট অ্যাজ গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল, মানে গভর্নমেন্ট অফ পিপল, আমাদের গভর্নমেন্ট আছে সেটাও মানুষ দিয়ে তৈরি, মানুষরাই তৈরি করেছেন বাই দ্য পিপল। তো কোন কোন ভ্যালুস ডেমোক্রেসির আন্ডারে আসে? ইকুয়ালিটি, মানে সমতা, সবার সমান অধিকার থাকবে, সেটা হলো ইকুয়ালিটি। অটোনমি, মানে স্বস্বাধীনতা, মানে নিজস্ব স্বাধীনতা। ফ্রিডম মিন্স মানে স্বাধীনতা। নেক্সট হলো প্রিন্সিপাল অফ কনস্টিটিউশনালিজম। কনস্টিটিউশনালিজম কি? দেখো, কনস্টিটিউশন মানে যেখানে আমাদের সব রুলস অ্যান্ড রেগুলেশন লেখা থাকে। তো রুলস অ্যান্ড রেগুলেশন যেহেতু মানুষের জন্য তৈরি করা হয়েছে, তো গভর্নমেন্টের পাওয়ারটাকে ওই কনস্টিটিউশনে কনস্ট্রিক্ট করে দেওয়া হয়। তো সেটাই হলো প্রিন্সিপাল অফ কনস্টিটিউশনালিজম। নেক্সট হলো প্রিন্সিপাল অফ জাস্টিস। তো দুই টাইপের ম্যাম, জাস্টিস হয়, এক্সকিউজ একটা মি, হলো হ্যাঁ 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 বলুন। বলছি এইখান থেকে আমি জয়েন হয়েছিলাম। থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমাদের ফার্স্ট চ্যাপ্টারের পরের পার্ট হলো হিস্ট্রি। তো হিস্ট্রি বেসিক্যালি দুটো এরায় ভাগ করা হয়। একটা হলো প্রি ইন্ডিপেন্ডেন্স এরা, মানে স্বাধীনতার আগে যেসব হয়েছিল সেটা আসে প্রি ইন্ডিপেন্ডেন্স এরাতে। আর স্বাধীনতার পরে যেসব জিনিস হয়েছিল, যেসব অ্যাক্ট, রুলস অ্যান্ড রেগুলেশন ফার্মাসিতে এসেছিল, সেগুলো আসে পোস্ট ইন্ডিপেন্ডেন্স এরার আন্ডারে।
বন্ধ হয়ে গেল হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি ম্যাম, বলছি সিলেবাস ওয়াইজ একটু চ্যাপ্টার গুলো একটু দিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ, আমি সিলেবাসটা গ্রুপে পাঠিয়ে দেবো, তারপরে যেদিন যে চ্যাপ্টার পড়ানো হবে সেটা গ্রুপে চলে যাবে। তো প্রি ইন্ডিপেন্ডেন্স এরা, তো এটা এখানে কতগুলো মানে জেনারেল জিনিস যে নেটের সমস্যা আসছে। শোনা যাচ্ছে। হ্যালো। হ্যাঁ ম্যাম শুনতে পাচ্ছি। হ্যাঁ ম্যাম শোনা যাচ্ছে। হুম, শোনা না গেলে বলবেন বা মেসেজ করে দেবেন এখানে। আচ্ছা ঠিক আছে ম্যাম। তো এখানে এই হিস্ট্রি এটাতে কিছুই নেই, জাস্ট আমি সালটা বলবো আর কোন সালে কি হয়েছিল। আমি জাস্ট ইম্পর্টেন্ট যেগুলো সেগুলোই বলবো, আর ওগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? তো ফার্স্ট হসপিটাল তৈরি হয়েছিল 1664 খ্রিস্টাব্দে, ঠিক আছে? ফার্স্ট হসপিটাল ইন ইন্ডিয়া মাদ্রাসে তৈরি হয়েছিল। হ্যাঁ, 1664 মাদ্রাসে। তারপরে ফার্স্ট কেমিস্ট শপ ওপেন হয়েছিল। হ্যালো হ্যাঁ বলুন। হ্যালো বলছি হ্যাঁ বলুন। ফার্স্ট হসপিটাল তৈরি হয়েছিল, ওটা কি গভর্নমেন্ট হসপিটাল ছিল না প্রাইভেট হসপিটাল ছিল? দেখুন, তখন গভর্নমেন্ট বলে কিছু ছিল না, তখন ব্রিটিশ রুল চলছিল ইন্ডিয়ায়, ঠিক আছে? ব্রিটিশরা বানিয়েছিল না এমনি কোম্পানিতে বানিয়েছিল? ব্রিটিশ ব্রিটিশরাই বানিয়েছিল, তখন তো ব্রিটিশদেরই আধিপত্য ছিল না ইন্ডিয়ায়, ব্রিটিশদের টাইমেই বানানো হয়েছিল। ওকে। ম্যাম বলছি এই ও সালগুলো না, কি এক লিখে মিনিট রাখবো? এক মিনিট এক হঠাৎ বলছো। মিনিট এটা এক মিনিট, আমার একটা কথা ছিল। এটা ফার্স্ট হসপিটাল চালু হয়েছিল 1668 ঠিক আছে? মোস্ট প্রবাবলি তখনও ইংরেজরা আসেনি। এটাকে আমাকে একবার চেক করতে হবে, তারপরে আমি তোমাকে রাইট ইনফরমেশনটা দিতে পারবো, ঠিক আছে? 1668 এ ইংরেজরা আসেনি তখনও, ঠিক আছে? এটা 1668 আমারও ঠিক হ্যাঁ জানা ম্যাম। নেই। তখন পার্টিকুলার গভর্নমেন্ট বলেও কিছু ছিল না। আমাকে এটা একটু চেক করতে তার হবে, চেক করে তার আমি আগে নেক্সট তো ক্লাসে বলে দিব। তার আগে কি হ্যাঁ বলুন। মোগল এম্পায়ার ছিল কি? হ্যাঁ, মুঘল এম্পায়ার, ইংরেজরা আসার আগে ইন্ডিয়ায় মুঘল এম্পায়ারই ছিল। হুম। কাইন্ডলি একবার ইনফরমেশনটা দিয়ে দেবো। হ্যাঁ, আমি নেক্সট ক্লাসে আপনাকে জানিয়ে দেবো। থ্যাংক ইউ। তো 1811 হ্যাঁ, এই সালগুলো আমি আপনাদের স্লাইডে পাঠিয়ে দেবো, কিন্তু আপনারা যদি এখন চান তো লিখতে পারেন, কারণ এখানে বোঝার কিছু নেই, জাস্ট আমি সালগুলো বলবো আর কবে কি হয়েছিল সেটাই বলবো, ঠিক আছে? হ্যাঁ, আমি গ্রুপে পাঠিয়ে দেবো ওগুলো। তো ঠিক আছে ম্যাম। ঠিক আছে। তো 1811 সালে ফার্স্ট কেমিস্ট শপ ওপেন হয়েছিল, সেটা হয়েছিল কলকাতায়, ঠিক আছে? ফার্স্ট কেমিস্ট্রি শপ। ফার্স্ট কেমিস্ট শপ মানে ওষুধের দোকান, কেমিস্ট শপ, কেমিস্ট শপ। কেমিস্ট শপ হুম, কলকাতায় হয়েছিল 1811-তে। ম্যাম গেলে টাইম ওয়েস্ট হবে ম্যাম, আপনি স্লাইডে দিয়ে দিবেন, ওটাই ভালো হবে ম্যাম। 1800 কত বললেন? 1818 কেমিস্ট শপ। 1811, আমি এগুলো স্লাইডে দিয়ে দেবো, হ্যাঁ ওটাই আপনারা না বলছি, লিখতে এখন চাইলে লিখে টাইম ওয়েস্ট হবে। আমি এগুলো দিয়ে দেবো স্লাইডে। তো 1835 সালে প্রথম মেডিকেল কলেজ এস্টাবলিশ হয়েছিল কলকাতা আর মাদ্রাসে, ঠিক আছে? 1835 সালে। 1878 সালে ওপিয়াম অ্যাক্ট চালু হয়েছিল। 1878 ওপিয়াম। ওপিয়াম অ্যাক্ট বলতো ম্যাম? ওপিয়াম অ্যাক্ট মানে ওপিয়াম পপি বলে যে গাছটা হয় সেটার কাল্টিভেশনের ওপর রেস্ট্রিকশন চলে এসেছিল, কেননা ওটা হলো একটা হিডেটিভ বা হ্যাবিট ফর্মিং ড্রাগ হিসাবে ইউজ করে অনেকে।
কাইন্ড অফ নেশা বলতে পারো, নেশার জন্য ইউজ করা হতো। তার জন্য এই কাল্টিভেশনের ওপর রেস্ট্রিকশন আনা হয়েছিল ওপিয়াম অ্যাক্ট দিয়ে, সেটা আনা হয়েছিল 1878-এ। ওকে ম্যাম। ইন্ডিয়ান মার্চেন্ডাইজ মার্কস অ্যাক্ট এসেছিল 1889-এ। তো এটা বেসিক্যালি যে সকল সাবস্টেন্স তখনকার দিনে, শুধু মেডিকেল সাবস্টেন্স না, যে কোনো রকমেরই প্রোডাক্ট বাইরে থেকে আসতো বা ইন্ডিয়া থেকে এক্সপোর্ট হতো, তো ওইসব জিনিসের কোয়ালিটি চেকিং এর জন্যই বেসিক্যালি ইন্ডিয়ান মার্চেন্ডাইজ মার্কস অ্যাক্ট আনা হয়েছিল 1889-এ, 1889 সালে। 1894 সালে ইন্ডিয়ান ট্যারিফ অ্যাক্ট চালু হয়েছিল। ট্যারিফ অ্যাক্ট বলতে যেসব সামগ্রী সামুদ্রিক পথে মানে এক দেশ থেকে অন্য দেশে যেত বা অন্য দেশ থেকে আমাদের ইন্ডিয়ায় আসতো, সেসব আমদানি রপ্তানি। সেসব হ্যাঁ, আমদানি রপ্তানি হতো। তো সেই সব জিনিসের স্ট্যান্ডার্ড কোয়ালিটি রেগুলেট হচ্ছে কিনা সেগুলো দেখার জন্য ইন্ডিয়ান ট্যারিফ অ্যাক্ট চালু হয়েছিল 1894-এ, 1894 সালে। আচ্ছা, তো 1898 সালে কাস্টম অ্যাক্ট হয়েছিল। এই কাস্টম অ্যাক্টের প্রায় সেম, যেটা আমি ইন্ডিয়ান ট্যারিফ অ্যাক্টের জন্য বললাম। তো 1906 সালে ইউএসএ তে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাক্ট ইন্ট্রোডিউস হয়েছিল। 1906 খ্রিস্টাব্দে ফেডারেল ফুড অ্যান্ড ড্রাগ অ্যাক্ট। আর 1919 খ্রিস্টাব্দে পয়জন অ্যাক্ট এনাক্টেড হয়েছিল। এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? 1919-এ পয়জন অ্যাক্ট এনাক্টেড হয়েছিল যে 1919। আর এই ওপর থেকে ওপিয়াম একটা ইম্পর্টেন্ট আছে, এটা মনে রাখবেন। ওকে ম্যাম, এটা বুঝতে তারপর ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার আর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের টাইমে কি হয়েছিল, প্রথম দিকে তো আমাদের ইন্ডিয়ায় কোনো মেডিসিন তৈরি হতো না। তো তখনকার দিনে আমাদের ইন্ডিয়ায় কোন কোন মেডিসিন তৈরি হতো, এক টাইমে আয়ুর্বেদিক মেডিসিন চলতো, আগের কথা বলছি, ঠিক আছে? আয়ুর্বেদিক মেডিসিন চলতো। তারপর যখন মুঘল এম্পায়াররা ইন্ডিয়ায় আসলো, তখন তাদের সাথে সিদ্ধা ইউনানি যে মেডিসিন সিস্টেম সেগুলো ইন্ডিয়ায় চলতো। তো অ্যালোপ্যাথিক যে মেডিসিন সিস্টেম আছে সেটা ইংরেজরাই আমাদের ইন্ডিয়ায় এনেছিল, ঠিক আছে? তো ফার্স্ট যখন অ্যালোপ্যাথি মেডিসিন আমাদের ইন্ডিয়ায় আসলো, তখন আমাদের ইন্ডিয়ার মধ্যে কোনো মেডিসিন বানানো হতো না, সব মেডিসিন ইম্পোর্ট করা হতো, কিনে আনা হতো। তো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার আর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের টাইমে কি হতো, বাজে কোয়ালিটির অ্যাডাল্টারেটেড বা স্পুরিয়াস ড্রাগ, যেগুলোকে আমরা বলি অ্যাডাল্টারেটেড ড্রাগ, স্পুরিয়াস ড্রাগ, ঠিক আছে? ওইসব বাজে মেডিসিন আমাদের ইন্ডিয়ায় আসতে শুরু হলো। আর স্বাভাবিক, বাজে যেহেতু ওগুলো হেলথের উপরে বাজেভাবে এফেক্ট করছিল। তো যখন এটা ইন্ডিয়ান প্রেসের সামনে আসে, তখন ড্রাগ এনকোয়ারি কমিটি এস্টাবলিশ হয়েছিল। এটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। 11th আগস্ট 1930। আপনাদের সাথে স্ক্রিন শেয়ার হচ্ছে না, স্ক্রিনেও দেখতে পারবেন। 11th আগস্ট, হ্যাঁ হচ্ছে ম্যাম। কত? স্ক্রিনে 30। 30। কি হয়েছিল? 11th আগস্ট 1930-তে ড্রাগ এনকোয়ারি কমিটি তৈরি হয়েছিল। আর.এন. চোপড়ার আন্ডার, ঠিক আছে? আর.এন. চোপড়া ড্রাগ ইনকোয়ারি কমিটি। শুধু হলুদ গুলো করতে হবে ম্যাম? হ্যাঁ, বলুন। শুধু হলুদ দাগগুলো, মানে ইয়েলো দাগগুলো? হ্যাঁ, না না, আমি যেগুলো বলছি সেগুলো মনে রাখুন। আমি আপনাদের গ্রুপে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো পাঠিয়ে দেবো। আর কতগুলো ইম্পর্টেন্ট আমি এখনো বলে দিচ্ছি, ওগুলো মাথায় রাখবেন। মানে যেগুলো আমি বলছি, যেগুলো মনে রাখবেন, ওগুলো খুবই ইম্পর্টেন্ট। যেরকম ড্রাগ অ্যান্ড ইনকোয়ারি কমিটি হয়ে গেল, পয়জন অ্যাক্ট হয়ে গেল, ওপিয়াম অ্যাক্ট হয়ে গেল, এগুলো খুব ইম্পর্টেন্ট। ওকে। তারপর নেক্সট হলো ড্রাগ অ্যান্ড কসমেটিক্স অ্যাক্ট, ঠিক
ঠিক আছে? ড্রাগ অ্যান্ড কসমেটিক অ্যাক্ট কত সালে এসেছিল? 1940। ড্রাগ অ্যান্ড কসমেটিক অ্যাক্ট এসেছিল 1940-এ এবং ড্রাগ অ্যান্ড কসমেটিক্স আন্ডারের যে রুলস গুলো সেগুলো এসেছিল 1945 সালে। ঠিক আছে? তো 1937 সালে বায়োলজিক্যাল স্ট্যান্ডার্ডাইজেশন ল্যাবরেটরি তৈরি হয়েছিল। 1937-এ। আমাদের যে ইন্ডিয়ান ফার্মাকোপিয়া আপনারা হয়তো শুনেছেন, ইন্ডিয়ান ফার্মাকোপিয়া। হ্যাঁ শুনেছি। হুম। আমি হ্যাঁ শুনেছি। ম্যাম তো ইন্ডিয়ান ফার্মাকোপিয়া কি, ওটা একটা বুক, ঠিক আছে? তো ওটা বুকটা তৈরি করার জন্য যে কমিটিটা তৈরি করা হয়েছিল 1944 সালে। 1944। 1944, 1944। তারপর আমরা চলে আসবো পোস্ট ইন্ডিপেন্ডেন্স এরাতে, মানে তারপর কি কি হয়েছিল তো ফার্স্টে আমরা জানলাম যে, তো ফার্স্ট ইন্ডিয়ান ফার্ম, ঠিক আছে? হুম। সবাই নিজেদের মাইকটা অফ করবেন। হুম, ঠিক আছে। তো আমি কি বললাম, 1944-এ আইপি তৈরি করার যে কমিটিটা সেটা তৈরি করা হয়েছিল। তো ফার্স্ট আমাদের ইন্ডিয়ান ফার্মাকোপিয়া পাবলিশ হয়েছিল 1955-এ, ঠিক আছে? ফার্স্ট ফার্মাকোপিয়া পাবলিশ হয়েছে 1955-এ, 1955-তে। তো আমাদের সবচেয়ে নতুন যে ফার্মাকোপিয়া সেটা পাবলিশ হয়েছে 2022-এ, মনে রাখবেন। আর সেটা হলো 9th এডিশন, ঠিক আছে? এটা লিখে রাখবেন যে এটা পরীক্ষায়, যেকোনো পরীক্ষায়, কম্পিটিটিভ ওই আপনাদের যে এক্সিট এক্সাম ওখানেও আসতে পারে, যে সবচেয়ে নতুন ভার্সন ফার্মাকোপিয়ার সেটা কোনটা, সেটা হলো 9th এডিশন, আর ওটা 2022-এ। তো পোস্ট ইন্ডিপেন্ডেন্স এরায় আরো কি কি ম্যাম হয়েছিল? আরেকবার রিপিট করুন ম্যাম, প্লিজ 1948-এ আরেকবার ফার্মেসি রিপিট করুন। বলছি আরেকবার রিপিট করুন। এডিশন অফ ফার্মাকোপিয়া 9th এডিশন পাবলিশ হয়েছে 2022-এ। ওকে ওকে ম্যাম। ঠিক আছে। তো পোস্ট ইন্ডিপেন্ডেন্স যে এরা আছে সেটাতে ফার্মাসি অ্যাক্ট এসেছিল পোস্ট ইন্ডিপেন্ডেন্স এরাতে 1948-এ, 1948 সালে এসেছিল ফার্মাসি অ্যাক্ট। এটাও খুব ইম্পর্টেন্ট। ফার্মাসি অ্যাক্ট 1940, আর পিসিআই ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া চালু হয়েছিল 1949 থেকে, নভেম্বর 1949, 1949 সালের 9th নভেম্বর। আর
1954 ড্রাগ অ্যান্ড ম্যাজিক রেমিডিস অ্যাক্ট এনাক্টেড হয়েছিল। এটা ড্রাগ অ্যান্ড ম্যাজিক রেমিডিস অ্যাক্ট কেন এনাক্টেড হয়েছিল যে মানে ড্রাগের সব রকমের অ্যাডভার্টাইজমেন্ট করা যায় না, ঠিক আছে? যে ধরে নাও কোনো একটা ড্রাগের এরকম হয় না না যে ড্রাগের অ্যাডভার্টাইজ হচ্ছে যে আমার এই ওষুধ খান আপনার এই রোগ ঠিক হয়ে যাবে, এটা কোনোদিনও অ্যাডভার্টাইজ করা যায় না। তো সেই অবজেক্টেবল অ্যাডভার্টাইজমেন্ট যাতে না হয় সেটার জন্য ড্রাগ অ্যান্ড ম্যাজিক রেমিডিস অ্যাক্ট চালু হয়েছিল 1954-এ। তো আপাতত আমি যে কটা বললাম সে কটা মনে রাখলেই হবে, আর নেক্সট ক্লাসে কি পড়াবো ওটাও দেখিয়ে দিচ্ছি একবার। নেক্সট ক্লাসে তো আপনাদের এই পোর্শনটা কমপ্লিট আজকে, ঠিক আছে? চ্যাপ্টার 1 এ যতটুকু ছিল যা যা ইম্পর্টেন্ট মোটামুটি বলে দিয়েছি। তো fact, ঠিক আছে? ওকে নেক্সট ম্যাম। স্যাটারডে, আজকে কি বার? নেক্সট থার্সডে মানে বুধ বৃহস্পতি, হ্যাঁ থার্সডে, বৃহস্পতিবার, নেক্সট বৃহস্পতিবারই আমার ক্লাস থাকবে। তো পরের টপিক ওই দিন স্টার্ট হবে। হ্যাঁ টাইম এটাই থাকবে। আর কারো কোনো ডাউট আছে? ম্যাম সিলেবাসটা একটু পাঠিয়ে দেবেন। হ্যাঁ সিলেবাস পাঠিয়ে ম্যাম দেবো। এই স্লাইডটা একটু গ্রুপে গ্রুপে দিয়ে দিবেন, একজন তাহলে একজন নেক্সট করে জেনারেল বলুন। প্রিন্সিপাল গুলো পড়ে এসে আমি পড়লে আর বলতে পারবো যে কোন জায়গায় অসুবিধা। একজন করে বলুন, শোনা যাচ্ছে না। হ্যালো, ম্যাম বলছি নোটস গুলো একটু গ্রুপে দিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ আমি দিয়ে দেবো। হ্যাঁ গৌতম দেবনাথ বলুন। হ্যালো, নেক্সট দিন কোন চ্যাপ্টার হবে? হ্যাঁ নেক্সট দিন কোন চ্যাপ্টার হবে? নেক্সট দিন তোমার ফার্মেসি অ্যাক্ট। ম্যাম এর কোনো বুক কিনতে হবে? বুক? হ্যালো, হ্যাঁ ম্যাম এর একজন কোনো করে বুকস বলুন। আছে যেটা আমরা ফলো করতে পারি? বুকস, হ্যাঁ বুকস দাঁড়াও আমি একবার চেক করছি। যদি থাকে বা আপনার কাছে যদি পিডিএফ থাকে তাহলে একটু গ্রুপে দিয়ে দেবেন, তাহলে আমাদের সুবিধা হবে। দেখুন ব্যাপারটা কি মানে কোনো বুকে আপনি এক্সাক্ট সিলেবাসের মতন পাবেন না, যেসব বুকে এক্সাক্ট সিলেবাস আছে সেসব বুকে তাও বুকেরই মানে মোটামুটি আমরা যদি একটু ফলো করতে পারি এরকম। হ্যাঁ 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 বুঝতে পেরেছি। আমার কাছে আছে বই, মানে সফট কপিতে আছে, আমি দিয়ে দেবো তাহলে আপনাদের, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আছে ওকে একটা থ্যাংক বই ইউ। আছে, আমি পাঠিয়ে দেবো। ওকে থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে। আর কোনো, হ্যাঁ হ্যাঁ আজকের ক্লাস এখানে শেষ। কারো কোনো জিজ্ঞাসা না থাকলে বের হয়ে যেতে পারেন গ্রুপ থেকে। ম্যাম একটা প্রশ্ন ছিল, বলুন। বলছি যে এই এই যে আজকে প্রথম চ্যাপ্টারটা পড়ালেন আপনি, তো এখান থেকে ইম্পর্টেন্ট কোনো কোশ্চেন আছে? একটু দাঁড়ান, একটু দাঁড়ান, গৌতম আপনার কথা কিচ্ছু হবে না, হ্যাঁ? আপনি অনেকক্ষণ ধরে হয়তো কিছু বলার চেষ্টা করছেন বাট কিচ্ছু শোনা যাচ্ছে না। হ্যালো হ্যালো বলুন। বলছিলাম যে হ্যালো হ্যাঁ হ্যাঁ বলুন। বলছি এই চ্যাপ্টারটা কি এখানেই শেষ না আরো আছে এই চ্যাপ্টারে? না না ফার্স্ট চ্যাপ্টার শেষ এখানেই। ম্যাম, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ এখন শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ ম্যাম বলছিলাম আমাদের যে ফার্মাসি ল এন্ড এথিক্স এর যে ইটা আছে টোটাল সিলেবাসটা আপনি একটু পিডিএফ করে আমাদেরকে দিলে বেটার হতো। আমরা ওখান হ্যাঁ থেকে হ্যাঁ আমি প্রিন্ট পাঠিয়ে আউট দেবো করে নিয়ে গ্রুপে। একটু পড়তে আমাদের সুবিধা হতো, এটাই আমার বলার ছিল। হ্যাঁ 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 হ্যাঁ, আমি পাঠিয়ে দেবো আজকেই।
ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। হুম। আর কারোর কোনো ডাউট থাকলে বলতে পারো, না হলে কলটা কেটে দিতে পারো। আজকের ক্লাস শেষ। ওকে ম্যাম। এক্সকিউজ মি ম্যাম, হ্যাঁ বলুন। ক্লাস কি 8 PM to 9 PM হতে পারে? না, আসলে 8 to 9 PM আমাদের কলেজ আওয়ারের মধ্যে পড়ে না, তো 8 to 9 PM সম্ভব নয়। ঠিক, থ্যাংক ইউ। ম্যাম অ্যাটেন্ডেন্সের ব্যাপার আছে? হ্যাঁ, অ্যাটেন্ডেন্সের ব্যাপার আছে কোনো? এটা আপনি আরো অন্য যারা টিচার আছে যাদের সাথে আপনারা জেনারেলি কন্ট্যাক্ট করেন তাদের কাছে জিজ্ঞেস করে নেবেন। মানে আজকের ক্লাসে কি আপনি অ্যাটেন্ডেন্স নেবেন সেটাই জিজ্ঞেস করছি। না না, আমি অ্যাটেন্ডেন্স নেওয়ার জন্য আমাকে বলা তো হয়নি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ।